ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফের এক সদস্যকে আটক করেছে বিজিবি। পীরগঞ্জ উপজেলার চান্দহর সীমান্ত থেকে সকাল 10টার দিকে উপল কুমার দাসকে আটক করা হয়। স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় গরু নিয়ে যান কয়েকজন রাখাল। এ সময় সেখানে বিএসএফের ওই সদস্য বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। আটক বিএসএফ সদস্যকে চান্দহর বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। এ বিষয়ে সর্বশেষ জানাতে এই মুহূর্তে ঠাকুরগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, এর আগেও আপনার সাথে কথা হয়েছিল, তখন আপনি জানিয়েছিলেন যে এই বিএসএফ সদস্যকে আটকের বিষয়ে একটি পতাকা বৈঠক হতে পারে বিজিবি এবং বিএসএফ এর মধ্যকার। সেটি অনুষ্ঠিত হয়েছে কিনা বা তার বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে সে বিষয়ে কিছু জানা গেল কিনা? আমি এর আগে বলেছিলাম, তবে দিনাজপুরের 42 বিজিবির অধীনস্থ সদস্য আটক রয়েছেন। এ বিষয়ে বিজিবি এবং বিএসএফ এর পক্ষ থেকে পতাকা বৈঠকে আহ্বান করা হয়েছে। শামসুজ্জোহাকে ঠিকমতো শুনতে পাচ্ছি না। চলে যাচ্ছি পরের খবরটিতে। কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে ডাকাতের হামলায় সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। রাতে চকরিয়া উপজেলার ডুলহাজারায় এই ঘটনা ঘটে। নিহত সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন। অস্ত্রধারী ডাকাত দলের অবস্থান সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত 12টার দিকে ডুলহাজারায় অভিযানে যায় যৌথ বাহিনীর একটি দল। সন্দেহভাজন বাড়িটি ঘিরে ফেলার পর যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম তাদের তাড়া করেন। এক পর্যায়ে ডাকাতরা তানজিমকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্রসহ 3 ডাকাতকে আটক করা হয়। এছাড়া সন্দেহভাজন হিসাবে আরও 3 জনকে আটক করা হয়েছে। তারপর এমনি ফায়ার উগ্র দিয়ে ফায়ার জনগর এটা ডাহাই ডাহাই থেকে গিয়ে উমিকা জনগর আয়োজনের সামনে হয়েছে গুলি উগ্র হয়েছে ফায়ার জনগর আবার সামনে দূর দিয়ে সেনাবাহিনী আছে 2 জন, এর হয়েছে আর 2 জন আছে। কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করার সময় ডাকাতদের হামলায় নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার টাঙ্গাইলের বাসায় চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মা। তার মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তানজিমের বাবা জানান, তার 2 ছেলে মেয়ের মধ্যে তানজিম ছোট। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও ছিলেন তিনি। তানজিমের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের সেনা কর্মকর্তারা। দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন তানজিম। 82তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 2022 সালে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন তিনি। আমার তো আর কেউ নাই, আমার একটা মাত্র ছেলেই ছিল উপার্জনক্ষম। আমি তো এখন বেকার, বয়স হয়ে গেছে। এখন সরকারি অনুযায়ী যেটা যা করার দরকার, যা করবে, যেটা ভালো মনে করে করবে। আমি সেনা প্রধানের কাছে আমার ছেলের জন্য যেটা ভালো, আমাদের জন্য যেটা ভালো, আমি সেটাই চাই। দুর্বৃত্তরা মারলো, তাদেরকে আইনের আওতায় এনে তাড়াতাড়ি অতি দ্রুত এনে ওদেরকে ফাঁসি চাই। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, আমরা দেখছিলাম যে নিহত নির্জনের বাসায় চলছে শোকের মাতম। স্বজন, বন্ধু বান্ধব সবাই শোক প্রকাশ করছেন। আপনি তো তার বাড়িতে আছেন, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার? এখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। সেকেন্ড লেফটেন্যান্টের মরদেহ যখন এখানে আসে, তারপরেই কিন্তু এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। শুধু যে পরিবারের সদস্যরা এখানে আছে বিষয়টি তেমন না, পরিবারের বাইরেও তার যেসব ব্যাচমেট রয়েছে, অর্থাৎ ক্যাডেট কলেজে পড়াকালীন সময় যেসব বন্ধু বান্ধব ছিল তারা, এবং সেনাবাহিনীতে চাকরি হওয়ার পর যেসব সদস্যরা তার ব্যাচমেট ছিল তারা এসেছে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছে, গ্রামের বাড়ির লোকজন এসেছে, অর্থাৎ বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখানে চলে এসেছে।
সবচেয়ে যে কথাটি বলছিলাম, এই লাশটি কিন্তু অর্থাৎ মরদেহ কিন্তু 3:20 থেকে 25 নাগাদ টাঙ্গাইলে হেলিপ্যাডে আসে এবং সেখান থেকে তার যে বাসাটা সেটার দূরত্ব হচ্ছে প্রায় 4 কিলোমিটার। এইটুকু তারা অ্যাম্বুলেন্স এবং সেনাবাহিনীর গাড়ি গার্ড দিয়ে নিয়ে এসেছে। এখন পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনের যে মরদেহ সেটি দেখছে। তো আমরা যখন দুপুর থেকে এই বাড়িতে ছিলাম তখন কিন্তু অনেক বিষয় জেনেছি, যেমন তারা কিন্তু 2 ভাই বোন এবং তার কিন্তু ছোট পরিবারের অনেক আপন মানে জনপ্রিয় ছিল। আর সবচেয়ে বড় যে কথা হচ্ছে যে সে কিন্তু মেধাবীর বাইরেও সে খেলাধুলাতেও অনেক ভালো ছিল এবং তার বাসাতে আমরা অনেক পুরস্কার দেখেছি, যিনি ক্যাডেট কলেজে পড়াকালীন সময় যেসব পুরস্কার তিনি পেয়েছে। অর্থাৎ স্থানীয়দের সাথে এবং পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি যে খুব ভালো মনের মানুষ ছিল এবং ভীষণ সাহসী ছিল। তার মা এমনটি বলছিল যে ছোটবেলা থেকে সে দুর্দান্ত সাহসী ছিল এবং দেশের জন্য যে প্রাণ দিয়েছে এতে তাদের কোনো দুঃখ নেই। তবে তারা চাচ্ছে যে এই ঘটনার সাথে যারা জড়িত, অর্থাৎ তাকে যারা হত্যা করেছে সেনা প্রধান বা এই অন্তর্বর্তীকালীন যেসব সরকার রয়েছে, তারা যেন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনে। এর বাইরে যদি আমি যোগ করি, সেটা হচ্ছে যে বাদ আসর এখানে জানাজা হবে। জানাজা হওয়ার পরে বোয়ালি যে গোরস্থান রয়েছে সেখানে তার দাফনের কথা রয়েছে। এই তথ্যটি এখন পর্যন্ত জেনেছি, বিস্তারিত পরবর্তী করে আমরা জানাতে পারব। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। অন্যের জমি দখল সহ নানা অভিযোগ উঠে আসছে ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর বিরুদ্ধে। এতদিন ভয়ে কেউ মুখ খোলেননি। অভিযোগ আছে টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গড়েছেন সম্পদের পাহাড়। ফেনী সদরের বালিয়াগাঁওয়ের এই এলাকা ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারীর দখলে। মসজিদ মাদ্রাসা তৈরির কথা বলে এসব জমি তিনি দখল করেছেন বলে অভিযোগ আছে। ভুক্তভোগীরা বলছেন, কিছু না বলে জমিতে মাটি ফেলে দখলে নেন নিজাম হাজারী। পরে কম টাকায় জোর করে রেজিস্ট্রি করে নেন। অনেকে জমি হারিয়েও কোনো টাকা পাননি। আমরা রেস্টুরেন্টে না দেখে বাইরে করে না দেখে আমার অনেক হুমকি ধুমকি, অনেক নির্যাতনের আর বলা নেই। আমি ভয় অনেক সময় বাড়িতে আসলে বাজারে উঠতাম না, লুকি লুকি দেখতাম। জোর করে মারি হেলাই দিয়ে কইছে নিলে নেন, টাকা নিলে নেন, না নিলে জায়গা তাইতে নেতেন বাড়ি ঘরে তালা লাগা দিব। আমার 23 টাকা আমি বাড়ি করার জন্য লইছিলাম, আমি 4 কিনারে এরিয়া করে গাছ লাগাইছি, এরপরে এরা দখল করে ফেলেছে। পট পরিবর্তনের পর নিজাম হাজারী পলাতক থাকায় অনেকে এখন মুখ খুলতে সাহস পাচ্ছেন। জানাচ্ছেন তার টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা। তার নিজ দলেই তাকে ঘিরে রয়েছে অসন্তোষ। সে কখনো রাজনীতি করে নাই, সে দল বিক্রি করে টাকা ইনকাম করছে। একসময় নিজাম হাজারী এই একটা সিগারেট মানুষ থেকে চেয়ে নিত, সেই নিজাম হাজারী এখন 5-7 হাজার 10,000 কোটি টাকার মালিক। ফেনী পৌরসভাতে 100% জায়গা নিজাম হাজারীর এবং এটা রেজিস্ট্রি অফিসে বলাই ছিল তার অনুমতি ছাড়া কেউ যাতে এই কোনো সম্পত্তি কেনা বা বেচা কোনোটাই করতে না পারে। আরও অভিযোগ আছে, গেল 15 বছরে ক্ষমতার অপব্যবহার করে 5 একর জুড়ে তৈরি করেছেন বিলাসবহুল বাগানবাড়ি, 4টি বহুতল ভবন সহ বিপুল সম্পদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন সমগ্র বাংলাদেশ। ভারতে পালানোর সময় গ্রেপ্তার রাউজানের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরীকে হামলা ও শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার স্বার্থে আজও আশুলিয়া ও গাজীপুরের 65টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে 56টি কারখানাকে শ্রম আইনের অধীনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিশৃঙ্খলায় উস্কানির অভিযোগে 8 জনকে আটক করেছে যৌথ বাহিনী। কয়েকদিন ধরেই শ্রমিক অসন্তোষ চলছে গাজীপুরে। এর জেরে শ্রম আইনের অধীনে 10টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে বাকি কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল থেকে এসব কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কারখানার নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও অতিরিক্ত পুলিশ সদস্যরা কাজ করছেন। এছাড়া বিজিবি ও সেনাবাহিনীর টহলও জোরদার করা হয়েছে। এদিকে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার স্বার্থে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ 46টি কারখানা। এছাড়া 9টিতে সাধারণ ছুটি রয়েছে। বাকি সব কারখানায় উৎপাদন চালু রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। কোথাও কোনো ধরনের সহিংসতা বা আন্দোলনের রাস্তায় কেউ আন্দোলন করছে না। তথাপি
বিভিন্ন বিষয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়ার কারণে 46টা ফ্যাক্টরি 13 রেখে বন্ধ ঘোষণা করা আছে, আর 9টা ফ্যাক্টরি সাধারণ ছুটি ঘোষণা করা আছে, আর অন্য সকল ফ্যাক্টরিগুলোতে যথারীতি কাজ চলছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবুল হাসান, আজও আশুলিয়া ও গাজীপুরে 65টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে, এর মধ্যে 56টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপর সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? বিভিন্ন দাবি দেওয়া, বিশেষ করে বকেয়া বেতন, এখানে হাজিরা বোনাস সহ বিভিন্ন কারণে কিন্তু শ্রমিকরা আন্দোলন করছিলেন। তারা সড়ক অবরোধ করেছিলেন বেশ কিছু সময় এবং কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনা কিন্তু ঘটেছে। আজকে চিত্র আমাদের দেখেছি যে সকাল থেকেই কিন্তু গাজীপুরের শিল্পাঞ্চল মোটামুটি শান্ত রয়েছে এবং যেই অঞ্চলগুলোতে গতকাল শ্রমিক বিক্ষোভ ছিল সেই অঞ্চলগুলোতে কিন্তু আজকে কোনো শ্রমিক বিক্ষোভের খবর আমরা পাইনি। মোটামুটি শান্তিপূর্ণ ভাবে আজকে দিনটি কিন্তু শ্রমিকরা কাজের মাধ্যমে অতিবাহিত করছেন। আপনাকে বলে রাখি যে গাজীপুরে 2000-এরও বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে আমরা খবর নিয়ে যেটি জেনেছি যে 13টি কারখানা গাজীপুরে বন্ধ রয়েছে এবং এই 13টি কারখানা গতকাল কিন্তু আন্দোলনের মুখে এখানে অপ্রীতিকর ঘটনা এড়ানোর কারণেই মালিক পক্ষ এগুলো বন্ধ করেছে। এর মধ্যে 4টি কারখানা শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে এবং 9টি কারখানা সাধারণ ছুটি দেওয়া হয়েছে এবং এই 4টি কারখানা ছাড়া গাজীপুরে কিন্তু বেশিরভাগ কারখানা খোলা রয়েছে এবং সরকার থেকে আমরা দেখেছি যে শ্রমিকের দলে দলে কাজে যোগ দিয়েছেন এবং তারা তাদেরকে নিজ নিজ কাজ সেগুলো করে যাচ্ছে এবং নিরাপত্তার জন্য কারখানাতে নিরাপত্তা নিজস্ব কর্মী তারা যেমন কাজ করছেন তেমনি শিল্প পুলিশ রয়েছে, জেলা পুলিশ এবং মহানগর পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন, সেনাবাহিনী, বিজিবি এবং র্যাবের টহল আমরা দেখেছি। ফলে আজকে কিন্তু গাজীপুরে কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর আমরা পাইনি। এই বিষয়টি নিয়ে আমি একজন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশের কথা বলি। সহকর্মী আবুল হাসান জানাচ্ছিলেন গাজীপুর থেকে। ভারতে পালানোর সময় গ্রেপ্তার রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে হামলা ও লুটপাটের 2 মামলায় 2 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের পর আজ প্রথমবার তাকে চট্টগ্রাম আদালতে এনে 3টি হত্যা মামলা সহ মোট 5 মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। সাবেক এমপিকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিকে আদালত চত্বরে তার বিরুদ্ধে বিক্ষোভ করে এলাকাবাসী। চট্টগ্রাম আদালত চত্বরে সকাল থেকেই ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি। সকাল 7:30টায় প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয় রাউজানের বিতর্কিত সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে। শুরুতে 2019 সালে রাউজানে এবাদতখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের 2টি মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হয়। পরে আদালত 6-এর বিচারক মোহাম্মদ নুরুল হারুন পুলিশের আবেদনের প্রেক্ষিতে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এসব মামলায় সাবেক আওয়ামী লীগ এমপি ফজলে করিমের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তার আইনজীবীরা। 19-এ ঘটনা ঘটেছে, 2024-এ মামলাটা করেছে। সো সেই ক্ষেত্রে আপনি মামলাটা তো আগে প্রমাণের ব্যাপার আছে না, তাও কি উনি আর আদেশক্রমে 2 গ্রুপ মারামারি করেছে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে চট্টগ্রাম নগরীর 3টি থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ সময় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত কারাবিধি অনুযায়ী তাকে ডিভিশন দেওয়ার নির্দেশ দেন। ডিভিশনের জন্য আবেদন করেছে এবং আদালত এই সংক্রান্তে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এদিকে ফজলে করিমকে আদালতে আনার খবরে আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন রাউজানের নির্যাতিত ও ভুক্তভোগী অনেকে। পরে শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার সময় কেউ কেউ গাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন। হাজার হাজার মসজিদ, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান উনি জোর জবরদস্ত দখল করেছে এবং উনার ব্যবসা ছিল এই রাউজানের মাটি, রাউজানের মানুষ, রাউজান সহ সমগ্র চট্টগ্রামের মানুষ উনার ফাঁসির দাবিতে সোচ্চার। গত 12 সেপ্টেম্বর ভারতে পালানোর সময় আখাউড়া সীমান্ত থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। 19 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া থেকে হেলিকপ্টারে করে তাকে চট্টগ্রামে আনা হয়। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে 48 দিন চিকিৎসাধীন থাকার পর নিহত জুনায়েদ ইসলাম রাতুলের দাফন সম্পন্ন হয়েছে।
সকালে নিজ জেলা বগুড়ার নামাজগড় আঞ্জুমান ই কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রাতুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। পরে বগুড়ার মুস্তাফাবিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। এতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী, রাতুলের বন্ধু, বিএনপি, জামায়াত সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় তারা স্বৈরাচার সরকারের নির্মম নির্যাতন ও নির্বিচার হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। সোমবার সকালে জাতীয় নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাতুলের। আমাদেরকে বলতেছিল, বাবা আমি আন্দোলনে যাব, দুলা ভাই যায়, আপু যায়, আমও যাব। আমি তো তুমি ছোটো মানুষ, তোমার দেওয়া লাগবে, কেন আমও যাব। সে শেষের দিনে বের হয়ে গুলিবিদ্ধ হয়ে থানা মোড়ের সামনে আহত হয়ে নিউরোসায়েন্সে ভর্তি হয়েছে। আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে মসনদে থাকার চেষ্টা করেছিল। তারা যদি বাংলার জমিনে আবারও আসার চেষ্টা করে, আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। আমাদের শক্তি 3 পার্বত্য জেলা সহ চট্টগ্রাম ও কক্সবাজারে রোহিঙ্গা ভোটার ঠেকাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। এতে স্থানীয় এলাকার ভোটার নিবন্ধন কার্যক্রম আরও সহজ হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। সকালে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী জানান, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও ভিনদেশি কোনো নাগরিক যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হতে পারে সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের 5টি জেলাকে বিশেষ এলাকা ঘোষণা করে সেখানকার নাগরিকদের ভোটার নিবন্ধনের জন্য 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে বলেও জানান নির্বাচন কর্মকর্তারা। স্থায়ী বাসিন্দা সনদ জেলা প্রশাসন বা পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে রাজা কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদ, এটি কিন্তু আমাদের শুধু 3 পার্বত্য এলাকার ক্ষেত্রে, এটি কিন্তু চট্টগ্রাম জেলার জন্য না, এটি কক্সবাজার জেলার জন্য না, এটা 3 পার্বত্য জেলার ক্ষেত্রে ওনারা ওইখানকার স্থায়ী বাসিন্দা কিনা। 72 ঘন্টার অবরোধ শেষে স্বাভাবিক হতে শুরু করেছে রাঙামাটি ও খাগড়াছড়ির পরিস্থিতি। 2 পাহাড়ি জেলা শহরে যান চলাচল শুরু হয়েছে, খুলেছে দোকানপাট। রাঙামাটিতে বাজারে জুমের শাকসবজি, ফলমূল নিয়ে আসতে শুরু করেছেন পাহাড়িরা। শহরে শুরু হয়েছে যানবাহন চলাচল, তবে তুলনামূলকভাবে মানুষের উপস্থিতি কম। সকাল থেকে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ শুরু হয়েছে। উপজেলা পর্যায়ে নৌপথও সচল হয়েছে। এদিকে খাগড়াছড়িতেও স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। সকালে খাগড়াছড়ি থেকে ঢাকা চট্টগ্রামের উদ্দেশ্যে দূরপাল্লার গাড়ি ছেড়ে গেছে। শহরের সব সড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, খুলেছে দোকানপাটও। এতে স্বস্তি ফিরেছে জনমনে। এদিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকায় আগামী 3 দিন পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। সকালে আইনশৃঙ্খলার সভায় এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। এদিকে 72 ঘন্টার অবরোধ শেষে সাজেকে আটকে পড়া 1,500 পর্যটক ফিরেছে নিজ গন্তব্যে। সকালে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় পর্যটকরা সাজেক ছাড়তে শুরু করেন। 112টি পিকআপ, চাঁদের গাড়ি, 23টি সিএনজি অটোরিকশা ছাড়াও শতাধিক মোটরসাইকেলে করে 1,500 পর্যটক সাজেক ছাড়েন। অবরোধের কারণে 3 দিন সাজেকে আটকে পড়েন এসব পর্যটক। পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল অবস্থা সমাধানে নতুন শান্তি চুক্তি প্রয়োজন। 25 বছর আগের চুক্তি অসম্পূর্ণ, তাই সংকট তীব্র হচ্ছে। আদিবাসী নেতা ও গবেষকরা বলছেন, ওই চুক্তি সময় উপযোগী নয়। একই সাথে আগের চুক্তিতে থাকা ভূমি ব্যবস্থাপনার রূপরেখাও সংশোধন চান আদিবাসী নেতারা। আবারও অশান্ত পাহাড়, সহিংসতার আগুনে পুড়ে ছাই ঘরবাড়ি, দোকানপাট, যানবাহন। মারা গেছে মানুষ, বাধ্য হয়েছেন ঘরবাড়ি ছাড়তে। চরম উৎকণ্ঠা পাহাড়ি জনপদে। কয়েকদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে সংঘর্ষ ও মৃত্যুর পর সহিংসতা ছড়ায় পাশের জেলা রাঙ্গামাটিতেও। 2 সম্প্রদায়ের সহিংসতায় মারা যান 4 জন। সংবিধানে বাঙালি ছাড়া অন্য সব জাতিগোষ্ঠীকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে বলা হয়েছে। আবার পার্বত্য অঞ্চলের ছোটখাটো বিষয়কে জাতিগত সংঘাতে রূপ দিতে তৎপর একটি পক্ষ। সংবিধান তো সংস্কার হবে, পরিবর্তন হবে। সংবিধানের মধ্যে এটা খুব গুরুত্বের সঙ্গে আনতে হবে যে বাংলাদেশে বাঙালি ছাড়া অন্যান্য জাতি আছে, তাদের একটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং তাদের আলাদা সংস্কৃতি আছে, তাদের আলাদা ভূমি ব্যবস্থা আছে, তাদের আলাদা ইতিহাস আছে।
এবং তাদের ক্ষোভের বাস্তব কিছু কারণ আছে। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ বলছে ১৯৯৭ সালে ঐতিহাসিক শান্তি চুক্তিতে ভূমি ব্যবস্থাপনার রূপরেখা দেয়া ছিল, তবে ২৭ বছরেও তা বাস্তবায়ন হয়নি, তাই নতুন শান্তি চুক্তি করা জরুরি। পার্বত্য চুক্তি যেটা হয়েছে এটা একটা অপূর্ণাঙ্গ চুক্তি আমরা মনে করি, আর একই সাথে এটাও মনে করি যে বর্তমান সময়ে এসে তা আরও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। স্বায়ত্তশাসন থাকবে সেখানে, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়নি, সংবিধানে সেটা স্বীকার করা হয়নি। এখন যদি নতুন চুক্তির মাধ্যমে সেখানকার আলাদা শাসন ব্যবস্থাটা সংবিধানে স্বীকৃত হতে হবে। আঞ্চলিক নেতারা বলছেন পাহাড়ে অস্থিরতার প্রভাব পড়তে পারে সমতলেও। ঘৃণা ও নৈরাজ্য করা ব্যক্তি ও গোষ্ঠীকে কঠোরভাবে দমনের দাবি তাদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে থাকা কর্ণফুলী নদীর ১৯টি নৌঘাট দখলে নিতে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। অভিযোগের তীর বিএনপি নেতাদের দিকে, তবে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন দলটির নেতারা। চট্টগ্রাম শহর থেকে কর্ণফুলী পার হয়ে চলাচল করেন হাজারো যাত্রী। সিটি কর্পোরেশনের আওতাধীন ১৯টি ঘাট হয়ে চলে সাম্পান ও ইঞ্জিন চালিত নৌযান। এর মধ্যে গত বছর ১২টি ঘাট ইজারা দেয় সিটি কর্পোরেশন। ৫ আগস্টের আগে এসব ঘাটের নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের হাতে। আওয়ামী সরকারের পতনের পর বদলে যেতে থাকে ঘাটগুলো নিয়ন্ত্রণকারীদের পরিচয়। প্রভাব খাটিয়ে ৪টি ঘাট দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। এখন বাকি ঘাটগুলো দখল নেয়ার চেষ্টায় তারা। এতে উদ্বেগ জানিয়েছেন নৌযান চালকেরা। যদি চাঁদাবাজি করে তাহলে আমরা তো বাধ্যগতভাবে কি করতে হবে, ভাড়া বাড়াতে হবে। রাজনীতিবিদ, প্রভাবশালী শক্তিবিদ মানুষরা আমাদের এই ঘাটটি আমাদের পেটের মধ্যে আঘাত করে এরা ছিনিয়ে নিতে চাচ্ছে। বিএনপির কিছু লোকজন আইসা মানে আমাদেরকে উচিত করার জন্য একটা পরিকল্পনা করতেছে। প্রতিটি ঘাট থেকে দৈনিক ৫০,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত টোল আদায় হয়, যা সিটি কর্পোরেশনের আয়ের বড় একটি অংশ। রাজনৈতিক প্রভাব ও দখলদারিত্বের কথা স্বীকার করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকটাই অসহায় সংস্থাটি। আমাদের ঘাটগুলা এগুলা হবে ওই সরকারের সময়ে হয়তো এক পক্ষ নিয়ন্ত্রণ করত, হয়তো এগুলো এখন হয়তো অন্য পক্ষ নিয়ন্ত্রণ চাচ্ছে। এগুলো কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, এগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। তবে এ ধরনের দখলদারিত্বের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএনপি নেতাদের। এই ধরনের কোনো কার্যকলাপে তারা যদি জড়িত থাকে অবশ্যই আমরা এটা ব্যবস্থা নিব। এবং অলরেডি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের কড়া নির্দেশ আছে এই ব্যাপারে, এবং সিটি কর্পোরেশন যদি কোনো সহযোগিতা চায় এই ব্যাপারে আমরাও সহযোগিতা করব। দখলের প্রবণতা ঠেকাতে প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ সুশীল সমাজের প্রতিনিধিদের। বড় দলগুলো আছে যারা সক্রিয় আছে, তারা যেন তাদের দলের কর্মীরা তাকে নিয়ন্ত্রণ করে, অন্তপক্ষে বিশাল দলের সুনামটা ক্ষুণ্ণ হওয়া থেকেই রক্ষা পাবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব আয়ের ৯টি খাতের মধ্যে অন্যতম নৌঘাটের ইজারা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। সকালে উপজেলার সদর ইউনিয়নের বাবনাকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, হাজী রফিকুল্লাহর ২ ছেলে আরজু মিয়া ও আব্দুল হাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এর জেরে আজ সকাল ৮টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ওয়াহিদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১ অক্টোবর থেকে সুপার শপ এবং ১ নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হচ্ছে। একই সাথে ১ নভেম্বর থেকে পলিথিন কারখানায় অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, কাঁচা বাজারে পলিথিনের বিকল্প পাট, কাপড় ও কাগজের তৈরি ব্যাগ ব্যবহার করতে হবে। একই সাথে বাজারে যত পলিথিন আছে তা সংগ্রহ করে একটি নির্দিষ্ট পাত্রে রাখার পরামর্শ দেন সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, ভোক্তা ও বিক্রেতাদেরও এ বিষয়ে সচেতন হতে হবে। প্রাথমিকভাবে রাজধানীতে অভিযান শুরু হলেও পরবর্তীতে তা সারা দেশে চলবে। পলিথিনের উৎপাদন বন্ধে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী। নদীপথে উজানের দেশ থেকে পলিথিন আসছে জানিয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা করে উপায় খোঁজা হবে।
নভেম্বর মাসের 1 তারিখ থেকে কাঁচা বাজারগুলোতে ওনারা আর পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগ রাখবেন না। সুপারমার্কেট শুরু করে দেবে 1 তারিখ থেকে, ওখানে পলিথিন প্রোপাইলিন থাকবে না। ওটাও আমরা তাদের সাথে মিলে একসাথেই কাজ করছি। সচেতনতা তৈরি করার এবং কমিটমেন্টটা প্রত্যয়টা বাড়াবার কাজ হিসাবে আমরা কিছু ক্যাম্পেইন কার্যক্রম করছি। নাটোরে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় 2 চাল ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে শহরের কানাইখালী চালপট্টি এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না জানান, চালের বস্তা হিসাবে পাটের বস্তা ব্যবহারের সরকারি নির্দেশনা রয়েছে। এরপরও প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় সাইদ চাউল ঘর ও হক ট্রেডার্স নামের 2 প্রতিষ্ঠানকে 5,000 টাকা করে জরিমানা করা হয়। এ সময় প্লাস্টিকের ব্যাগ ও বস্তা ব্যবহার না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। রাজবাড়ীতে নিখোঁজের 2 দিন পর বাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সদর উপজেলার পূর্ব ভবদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিনহাজ পূর্ব ভবদিয়া গ্রামের আজাদ শেখের ছেলে। স্বজনরা জানান, রবিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মিনহাজ। সকালে প্রতিবেশীরা বাগানে মিনহাজের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। বাগানটির চারপাশে বিদ্যুৎ সংযোগ থাকায় বিদ্যুৎ স্পর্শে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে মাহুতের মৃত্যু হয়েছে। সকালে কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের পোলসাইড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলামের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 9:30টার দিকে হঠাৎ মাহুতের কোনো সংকেত না পেয়ে তাকে পিঠ থেকে ফেলে দেওয়া হয়। পরে পায়ের তলায় পড়ে ঘটনাস্থলে মারা যান মাহুত নজরুল। পশু ডাক্তার সহ একটি প্রশিক্ষিত টিম হাতিটিকে নিয়ন্ত্রণে নিতে গাজীপুর থেকে কোটালীপাড়ায় যাচ্ছেন বলে জানিয়েছেন বন কর্মকর্তারা। একটা প্রশিক্ষিত টিম, 3 জন মাহুত এবং ট্রাঙ্কুলাইজার বিশেষজ্ঞ এবং ডাক্তার, পশু ডাক্তার, ওনাদের পূর্ণাঙ্গ টিম এখানে আসতেছেন হাতিটাকে উদ্ধার করার জন্য। মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে শহরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট পিটিআই প্রাঙ্গণে এই কর্মসূচি করেছে প্রশিক্ষণার্থীরা। কর্মসূচি থেকে বক্তারা জানান, সহকারী শিক্ষকের 10ম গ্রেডে উন্নীত করার দাবি দীর্ঘদিনের, কিন্তু বিগত সময়ে এই দাবি মানা হয়নি। বৈষম্য দূর করতে এই দাবি বাস্তবায়নের তাগিদ দেন বক্তারা। এ সময় একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট ও জেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। $180 কোটি টাকা ব্যয়ে ফরিদপুর টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে রয়েছে নানা সমালোচনা। এর মধ্যে স্থানীয়দের ক্ষোভের মুখে বন্ধ রয়েছে লেক পাড়ের গাছ কাটা। বিনোদন স্পটের নামে এই প্রকল্পে রাষ্ট্রের অর্থ অপচয় দেখছেন অনেকেই। বর্তমান প্রেক্ষাপটে প্রকল্পের জনগুরুত্বহীন অংশই বাদ যেতে পারে বলছে এলজিইডি। ফরিদপুর শহরের টেপাখোলা লেকের উন্নয়ন ও বিনোদন স্পট তৈরির উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। প্রকল্পের অধীনে লেকের চারপাশে ওয়াকওয়ে, 3 তারকা মানের ছোট বড় কটেজ, জিমনেশিয়াম, সুইমিং পুল, কৃত্রিম পাহাড়, রেস্টুরেন্ট সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের কথা রয়েছে, যার খরচ ধরা হয়েছে $180 কোটি টাকা। বিগত সরকারের আমলে কোনো কথা না উঠলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এখন জনকল্যাণমূলকই হবে না কি হবে এটা আমাদের কিছু বলে নাই বা আমরা জানি না। এখন পর্যন্ত কিছু গাছ কাটা, লেকের পানি নিষ্কাশন এবং বালু ফেলার কাজ হয়েছে। এছাড়া এপ্রিলে উদ্বোধনের পর থেকে শতাধিক দোকান অপসারণ করা হয়। গাছ কাটা ও দোকান অপসারণ নিয়ে ক্ষোভ আছে স্থানীয়দের মধ্যে। টাকা নিয়ে যাইতেছে, খাইতেছে, আসতেছে, 2 ট্রাক মাটি ফেলাইতেছে, আবার বন্ধ হয়ে যেতেছে। এরা বলতেছে যে আমরা সব দোকানদারকে টাকা পয়সা দিচ্ছি, কিন্তু কাউরে চায় না, পয়সা কেউ দেয় না। সরকার পরিবর্তনে এরই মধ্যে থমকে গেছে প্রকল্পটি। সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তা।
সাধারণ মানুষের যৌক্তিক প্রয়োজন বিবেচনায় রেখে প্রকল্পের অপ্রয়োজনীয় কিছু কাজ বাদ দেওয়া হতে পারে বলছে এলজিইডি কর্তৃপক্ষ। চারপাশে যে ওয়াকওয়ে এবং বাউন্ডারি ওয়াল, ফুটপাথ, ইন্টারনাল রোড, অর্থাৎ মানুষের যে বেসিক নিডের সাথে জড়িত যে আইটেমগুলো, সেই আইটেমগুলো এখন মতো রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন পর্যন্ত মাটি ও বালু ভরাট, পানির নিষ্কাশন কাজ বাবদ 3 প্যাকেজে 65 লাখ টাকা নিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশাল নগরীতে 1.5 মাসের বেশি সময় ধরে ট্রাফিক পুলিশের অভিযান বন্ধ থাকায় সড়কে বিশৃঙ্খলা বেড়েছে। দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন। ধীরগতির কথা স্বীকার করে পুলিশ বলছে দ্রুতই অভিযানের ঘাটতি সমন্বয় করা হবে। আগস্টের প্রথম 3 দিন বরিশাল নগরীতে 23টি যানবাহন আটক করে ট্রাফিক পুলিশ, মামলা দেয় 9টি। এরপর থেকে সড়কে পুলিশের অভিযান বন্ধ। এতে বিশৃঙ্খলা বাড়ছে, সড়কে ঘটছে অপ্রীতিকর ঘটনা। শৃঙ্খলা না থাকায় নথুল্লাবাদের এই সড়কের মতো নগরীর বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা সহ লাইসেন্সবিহীন যানবাহন। কোনো অ্যাকশন নিতে আসে না, পুলিশের কোনো অ্যাকশন নিতে আসে না, তারা নিরাপত্তা পালন করতেছে। এখন এই সুযোগে অবৈধ রিস্কের কোনো অভাব নাই। অবৈধ যানবাহন রাস্তাঘাটে বেশি হয়ে গেছে, যানজট শৃঙ্খলা বেশি। যেই কাজ পুলিশের কোনো কাজই করতেছে না। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশকে দ্রুত অভিযানের নামার আহ্বান জানিয়েছে বিআরটিএ। থাকলে যেমন ওরা তো রেগুলার মনিটরিং করে রাস্তা সকাল থেকে রাত্র পর্যন্ত, কাজেই অবৈধ যান ঢুকলেও খুব কম, রেয়ার ঢোকে, থাকতে পারে না, ভয়তে থাকে, কাগজপত্র ছাড়া কেউ গাড়ি চালাইতে পারে না, তখন রাস্তায় শৃঙ্খলা ফিরে আসে। পট পরিবর্তনের কারণে অভিযান স্থগিত রয়েছে জানিয়ে ট্রাফিক বিভাগ বলছে দ্রুতই সমন্বিত অভিযানের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরানো হবে। এখনো মানুষের ভিতরে আইনকে মেনে চলার প্রবণতা একটু কমে গিয়েছে। এই কারণে দেখা গেছে আমরা যদি আগের মতো সেই প্রয়োগটা করতে চাই তো একটু অসুবিধা হচ্ছে। তো এই জন্য আমাদের নানাবিধ কৌশল অবলম্বন করতে হবে। পরিসংখ্যানগত দিক থেকে আমাদের যে অপারেশনাল যে কার্যক্রম, আইনি যে ব্যবস্থা, ওটা আগের তুলনায় আমরা পরিসংখ্যান দিক থেকে একটু কম আছে। তো আমরা আশা করি আস্তে আস্তে অবস্থার উন্নতি হচ্ছে। বর্তমানে প্রসিকিউশনের কাজগুলোর দিকে ট্রাফিক বিভাগ নজর দিচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেট নগরীকে যানজট মুক্ত রাখতে এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে অভিযান শুরু করেছে পুলিশ। দুপুর থেকে মহানগরের বন্দরবাজার, টিলাগড়, পাঠানটুলা, আম্বরখানা পয়েন্ট, দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর ও চণ্ডীপুল এলাকায় অভিযান শুরু করে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। পুলিশের উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের জানান, মহানগরের বিভিন্ন এলাকায় অবৈধ সিএনজি অটোরিকশা পার্কিং করে রাখায় যানজটের সৃষ্টি হচ্ছে। নগরবাসীর ভোগান্তি এড়াতে অবৈধ ও নিবন্ধনবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন তারা। অভিযানে ব্যাটারি চালিত ও রেজিস্ট্রেশনবিহীন রিক্সা, অটোরিকশার বিরুদ্ধে মামলা করা হয়। অবৈধ যেগুলি যানবাহন, ব্যাটারি চালিত রিক্সা, ব্যাটারি চালিত টমটম এবং কাগজপত্র ফিটনেস যে সমস্ত সিএনজি রয়েছে, তারা যত্রতত্র পার্কিং করে রাখছে, অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং অবৈধ এবং নিষিদ্ধ গাড়িগুলির জন্য জনগণের মহানগরের ভোগান্তি হচ্ছে। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।